সাউন্ডে ছিলেন খালেদ। তো আমরা ঠিক আছে আজকে শুনি কাহিনীটা। জীবনের আড়ালে লুকিয়ে থাকে বিচিত্র হাজারো ঘটনা। সব ঘটনার ধরন একরকম হলেও তার গতি প্রকৃতি বিভিন্ন ধরনের। কিছু ঘটনা সুখের ভেলায় ভাসায়, আবার কিছু ঘটনা দুর্বিষহ কষ্টে কাঁদায়, যার অসহনীয় যন্ত্রণা অসহ্য করে তোলে জীবনটাকে। কেউ নীরবে সইতে পারে, আবার কেউ বেছে নেয় নিঃশব্দে চলে যাবার শেষ সিদ্ধান্ত। আজকে যার গল্প বলতে শুরু করলাম, জানি না এ তার কেমন সিদ্ধান্ত। গল্পটা শুনে হয়তো কাল্পনিক মনে হতে পারে লেখকের আনাড়ি হাতের সাজানো নিতান্ত কিছু অবাস্তব পংক্তিমালা। তবে হলফ করে বলতে পারি, প্রতিটা গল্পের মাঝে বিচরণ করে বেড়ায় বাস্তবতার প্রতিচ্ছবি। এই গল্পে হয়তো ভুলেই সেই কঠিন বাস্তব এসে গেছে, কিন্তু কি সেই ভুল? জানতে হলে থাকতে হবে পুরোটা সময় জুড়ে আমাদের সাথে। 5 তলা বিশিষ্ট বেগম রোজিনা ছাত্রীনিবাসের 2য় তলার 202 নম্বর রুমে থাকে 5টা মেয়ে, সাবিনা, রীতা, জ্যোৎস্না, লাকি আর জয়া। হই হুল্লোড় করে তাদের দিনগুলো কেটে যায় অনায়াসে। মনেই হয় না তারা নিজেদের ঘর ছেড়ে শহরের এই হোস্টেলে দিনানিপাত করে চলেছে। 5 জনই যেন এক মায়ের পেটে জন্ম নেয়া 5 জন সন্তান। এখানে কাটিয়ে দেয়া এতগুলো বছরে কারোর মাঝে কোনো দিন কখনো সামান্যতম মনোমালিন্য হয়নি। তাদের ভেতরে লাকি খুবই চঞ্চল ধরনের মেয়ে। সবাইকে সেই হাসি খুশি রাখতে চেষ্টা করে। এরমে সে থাকলে কারোর মুখ গোমরা করে রাখার কোনো উপায়ই নেই। তবে মাঝে মাঝেই ও কেমন যেন হয়ে যায়, খুবই বিষণ্ণ আর মনমরা হয়ে নিজের সিটের এক পাশে জড়ো সড়ো হয়ে বসে থাকে। আজকেও তাকে খুব বিষণ্ণ দেখাচ্ছে। বোঝাই যাচ্ছে তার বেশ মন খারাপ, কিন্তু মন খারাপ থাকলেও সেটা বড় জোর 1-2 ঘন্টা। তারপরেই তো সে এর ওর সাথে খুনসুটিতে মেতে উঠবে। এখন সবাই হইচই করলেও সেদিকে আজ তার কোনোই খেয়াল নেই। রুমের এক কোণে গুটি সুটি হয়ে বসে আছে লাকি। তার এমন পরিবর্তনে রুমের অন্যান্য সদস্যরাও খুবই বিচলিত হয়ে পড়েছে। সবাই নিজেদের সাধ্যমতো চেষ্টা করে চলেছে লাকির মুখ থেকে কথা বের করার জন্য, কিন্তু লাকি যে নিশ্চুপ হয়ে বসে আছে, কারোর দিকে কোনো খেয়াল নেই। মনে হচ্ছে যেন একটা জড় পদার্থ। জ্যোৎস্না আর জয়া চেপে ধরে ওকে। লাকি, এই লাকি, কি হয়েছে রে তোর? কি সমস্যা আমাকে বল। দেখ লাকি, সমস্যা হলে নিজের মধ্যে চেপে রাখতে নেই, আমাদেরকে খুলে বল। তোর সমস্যার কথাগুলো আমাদের সাথে শেয়ার কর, তোর মনটা হালকা হবে। কি হয়েছে রে লাকি, কি সমস্যা তোর? আজ 2 দিন ধরে দেখছি তুই কেমন যেন মনমরা হয়ে আছিস। ক্লাসে যাস না, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না। কি ব্যাপার বলতো? এই লাকি, কথা বল বলছি। তুই এরকম করলে কিন্তু আমাদের একটুও ভালো লাগে না। তুই বুঝিস না এটা? লাকি, সাইদ ভাইয়ের সাথে কোনো ঝামেলা হয়েছে তোর? উফ, তোরা এমন করছিস কেন বলতো? আমার কারোর সাথে কিচ্ছু হয়নি, এমনিতেই মনটা ভালো নেই। না লাকি, কিছু একটা তো হয়েছে, বল না প্লিজ। উফ, অশান্তি। বললাম তো আমার কিছু হয়নি, আমাকে একটু একা থাকতে দে প্লিজ। এমনিতেই মনটা ভালো নেই, আমার কিচ্ছু ভালো লাগছে না। আগে বল কি হয়েছে। ধ্যাত, আমি চললাম ছাদে। লাকি, এই লাকি, দাঁড়া দাঁড়া বলছি। লাকি, আমার পেছন পেছন কেন আসছিস? আমাকে একা থাকতে দে না প্লিজ, আমাকে একা থাকতে দে তো। তোরা যা এখান থেকে। কেন পাগলামি করছিস? কি হয়েছে আরে আগে বলবি তো। তুই যাবি এখান থেকে। আশ্চর্য ব্যাপার, কোনো সমস্যা হলে শেয়ার কর আমাদের সাথে, আমরা চেষ্টা করবো সেটা সমাধান করার। তোদের কারোর কোনো সাহায্যের আমার দরকার নেই। এখান থেকে যাবি কিনা বল, আর না গেলে আমি কিন্তু ছাদ থেকে লাফ দেব। লাকির এমন কথায় অবাক হয়ে যায় জয়া। ব্যর্থতার নিঃশ্বাস ফেলে চলে আসে নিজের রুমে। আচ্ছা, কি হলো মেয়েটার? কোনো সমস্যা হলে সেটা নিজের ভেতর রেখে দিয়ে কষ্টই তো বাড়বে নাকি? তার চেয়ে সবাইকে বললে অন্তত সান্ত্বনাটুকু তো পাবে। লাকি দাঁড়িয়ে আছে ছাদের রেলিং ঘেঁষে। আজকের আকাশটা অপূর্ব,
কি সুন্দর আর কি মায়াবী। স্নিগ্ধ জ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে সমস্ত রাতের পৃথিবী। কোথাও এক ফোঁটা মেঘ নেই। তারাগুলো অপরূপ সাজে সেজেছে, মিটমিট করে জ্বলছে চাঁদের চতুর্দিকে। ওই তো চাঁদ কেমন যেন বাঁকা ঠোঁটে হাসছে। লাকির মনে হতে লাগলো যেন তাকে তাচ্ছিল্য করে হাসছে চাঁদটা। হঠাৎ একটা শীতল হাওয়া আলতো করে তার গায়ে লাগতে শুরু করেছে। কি মিষ্টি হাওয়া! সব মিলিয়ে ছাদের পরিবেশটা খুবই চমৎকার, খুবই চমৎকার। কিন্তু কেন জানি না লাকির কাছে এসব অর্থবহ মনে হচ্ছে না। মনে হচ্ছে দূরে চলে যেতে, অনেক অনেক দূরে, যেখানে থাকবে না জীবনের এই ভয়াল উত্থান পতন। বাতাসের সাথে দোল খেতে খেতে একটা শব্দ ভেসে আসছে ওর কানে। ভালো করে মন দিয়ে শুনতে চেষ্টা করছে সে। হ্যাঁ, সানাইয়ের সুর। কি ভয়ঙ্কর একটা শব্দ! এত সুন্দর একটা পরিবেশে এই শব্দটার কি প্রয়োজন? ওই উপরওয়ালার আজব লীলা খেলা বোঝা বড় দায়। মানুষের জন্য এমন কিছু সৃষ্টি করে বসে আছেন যা মানুষ ঘুরাক্ষরেও চায় না। যখনই না চাওয়াটাই পাওয়ায় রূপ নেয়, তখন জীবনটাই বেসামাল হয়ে পড়ে। সানাইয়ের বিষাদ সুর কামারের হাপড়ের মতো বুকের উপর আঘাত করে চলেছে একের পর এক। বুকটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে লাকি। জীবনের প্রতি মায়া শেষ হয়ে আসছে। ইচ্ছে করছে ছাদ থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দিই একেবারে। এ কি হয়ে গেল তার? জীবনের তো কেবল মাত্র শুরু, আর শুরুতেই এত বড় ছন্দপতন। তাহলে বাকি জীবনটাতেই বা কি হবে? সত্যি কি তাহলে স্তব্ধ করে দেবে জীবনের গতি? না, তা কিভাবে সম্ভব? পাবলিক বাসে ছেলেটার সাথে পরিচয়। প্রথম দেখাতেই কেমন জানি ভালো লেগেছিল তার। সেখানেই কথা বলা শুরু। স্টপেজে নেমে যাওয়ার আগ মুহূর্তে ছেলেটা ফোন নাম্বার না দিয়ে ছাড়েনি। সেখান থেকে একই পথ ধরে হাঁটতে হাঁটতে দুজন আজ অনেক দূরে চলে যেতে শুরু করেছে। অতীতের ফেলে আসা দিনগুলোর কথা একে একে মনে পড়ে যেতে লাগলো লাকির। আন মনে তলিয়ে যেতে শুরু করেছে সেই সোনা ঝরা দিনগুলোতে। একসময় মনে হতে লাগলো কেউ যেন তার পেছনে এসে দাঁড়িয়েছে। ফিরতেই দেখা গেল জয়া। সাইদ ভাইয়া ফোন করেছে, নে ধর, কথা বল। আমি কথা বলবো না। তোর ইচ্ছা হয় তুই বল, আর বলে দিস আমি কাউকে চিনি না। আমার চেয়ে তুই বললেই বেশি ভালো হয়। ফোনটা রেখে গেলাম, ইচ্ছে হলে কথা বলিস। কি হয়েছে তোমার? এখানে ফোন করতে মানা করেছি না? আবার কি জন্য ফোন করেছো? কি করব বলো? লজ্জা শরম যে নেই? ঢং ছাড়ো। তোমার সাথে ঢং করার সময় আমার নেই। কাল একটু দেখা করবে? কার সাথে? তোমার সাথে? হা হা হা। আমি রাখলাম। ভবিষ্যতে আমাকে আর বিরক্ত করো না প্লিজ। 2 টাকার মুরদ নাই, ব্যাটা আবার প্রেম করতে চায়। আমি যে আপনাকে বিরক্ত করবই, না করে কি করব বলেন? আপনার মতো তো আর আমার বড়লোক বাবা নেই। এই দেখছেন না, আমার কাছ থেকে বাচ্চা মেয়েটাকে কেড়ে নিয়ে কেমন করে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তাছাড়া কি করবে? কতদিন হচ্ছে বলো তো? তাকে প্লিজ একটু বুঝতে চেষ্টা করো। আমার এখনো লেখাপড়া শেষ হয়নি। বিয়ে করে তোমাকে কি খাওয়াবো? তার উপর আমি পরিবারের বড় ছেলে। তুমিই বলো, এই মুহূর্তে কোনো কিছু চিন্তা করা কি আমার পক্ষে সম্ভব? আর তুমি যদি বুঝতে চেষ্টা না করো, তাহলে আমি কোথায় যাব? তুমি কি জানো না, তুমি আমার সান্ত্বনার শেষ আশ্রয়। আমি বুঝে কি করব? আমার ফ্যামিলি তো আর বুঝতে চায় না। তুমি যেমন তোমার পরিবারের সবার বড়, আমিও তেমনি সবার বড়। আমার ছোট আরো 2 বোন আছে। ঠিক এই মুহূর্তে আমার বিয়ে দিয়ে আমার বাবা মার জন্য ফরজ হয়ে পড়েছে। সেটা যদি তুমি বুঝতে চেষ্টা না করো, তাহলে তো আমার আর কিচ্ছু করা থাকবে না। লাকি প্লিজ, আমাকে আরেকটা বছর সময় দিতে পারো না? আমার কাছে মানে? বলো আমার ফ্যামিলির কাছে। প্লিজ লাকি, তুমি ওনাদের একটু বোঝাও না। কেন? কি জন্য? সেদিন যে খুব বড় মুখ করে বললা তুমি আমাকে ভালোবাসো না, তাহলে? উফ, তোমার এসব কথা ধরার অভ্যাসটা আর গেল না। এই জিনিসগুলো একটু পাল্টাও। কি বলতে কি বলেছি তাই বলে এতদিন ধরে এভাবে শাস্তি দিবে? জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? সত্যি বলছো তো? এতক্ষণে ঠোঁটের কোণে
হাসি ফুটে ওঠে লাকি। এমন সময় কোথায় যাচ্ছিস লাকি? দাঁড়া, অনেক দূরে এসেছিস, এবার থাম। প্রেম করবি, ভালোবাসবি, বিয়ে করবি? তোদের মুখে এসব কথা শোভা পায় না। তোরা মানুষ না, তোরা ডাইনি। তোদের রক্ত আমার ভীষণ দরকার, খুব দরকার। কে 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 কথা বলছে আমার সাথে? কে? আমি আমি কে কে আমি? আমার সামনে এসো। কে তুমি? লাকি যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। পানির ট্যাঙ্কের পেছন থেকে বেরিয়ে আসলো কালো একটা কিছু, কুচকুচে কালো লিকলিকে দেখতে একজন। নাকটা হাতির সুরের মতো অদ্ভুত রকমের, প্রায় 2 হাত দীর্ঘ হবে। সারা শরীর লম্বা লম্বা সোনালি পশমে ঢাকা, মুখে 2টা ইয়া বড় বড় দাঁত, মুখ থেকে বেরিয়ে প্রায় গলা পর্যন্ত নেমে এসেছে। টকটকে লাল জিভ, যেন মনে হচ্ছে তাতে রক্ত লেগে আছে। হাত পায়ের নখগুলো কি ভয়ঙ্কর, চোখ 2টো হলুদ বর্ণের। নিজেকে আর বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখতে পারলো না লাকি, শুধু বুঝতে পারলো তার মুখ থেকে একটা ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে আসছে। জয়া! পরদিন সকাল 10টার দিকে জ্ঞান ফিরল লাকি। সারা রাত গায়ে জ্বর ছিল প্রচুর। তার খাটের চতুর্দিকে দাঁড়িয়ে আছে সবাই, জয়া, জ্যোৎস্না, রিনা থেকে শুরু করে আশেপাশের রুমের সবাই, এমনকি হোস্টেল সুপারও। জ্ঞান ফিরতেই লাকির পাশে বসে মাথায় হাত রাখল জয়া। লাকির মুখে চোখে কোনো ভাষা নেই। তারপর হঠাৎ তার মনে পড়তে লাগলো কাল রাতে সে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। লোকটার কথা মনে হতেই লাকির চোখে মুখে আবার সে ভয়ের ছাপ ফুটে উঠতে শুরু করলো। লাকি, এখন কেমন লাগছে? কি হয়েছিল তোর? কিছু কি দেখেছিলি? হঠাৎ করে কি হলো তোর? ওকে এখন বিরক্ত করো না, ও এখন ঘুমাক। তুমি ঘুমাও লাকি, তুমি এখন ঘুমাও। সবাই যার যার কাজে যাও। লাকি স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লেগে যায়। তারপর সে মন থেকে ঝেড়ে ফেলে দেয় সে রাতের কথা। হয়তোবা সে ভুল দেখেছে, ভুল শুনেছে। আধুনিক এই যুগে ভূত প্রেত কেউ বিশ্বাস করে না, তাই সবকিছু ভুলে গিয়ে ঠিকঠাকই চলছিল। কিন্তু ছন্দপতন হলো ঠিক 2 দিন পর। ভয়ঙ্কর এক কালো রাতের কালো মেঘ এসে তাদেরকে আড়াল করার সম্ভাষণ জানিয়ে গেল। রাত তখন আনুমানিক 1টা 20 মিনিট। রিনা তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে টয়লেট যাবার জন্য বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। বাকিরা সবাই যে যার মতো ঘুমে অচেতন। আজ রাতের এই নিস্তব্ধতাকে সঙ্গী করে কেউ জেগে নেই। চারিদিকে কোনো সাড়া শব্দ নেই। মোবাইলের টর্চটা জ্বালিয়ে রিনা এগোতে থাকে বাথরুমের দিকে। 1 পা 2 পা করে বাথরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ায় সে। তারপর হ্যাঁচকা টান দিয়ে খুলে ফেলে বাথরুমের দরজা। কিন্তু তোরা মানুষ না, তোরা ডাইনি। তোদের রক্ত আমার ভীষণ দরকার। চিৎকার কর, চিৎকার কর রিনা, চিৎকার কর, আরো জনে চিৎকার কর। তোদের মতো মেয়েদের চিৎকার আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। চিৎকার কর, আরো জোরে চিৎকার কর, আরো জোরে চিৎকার কর। তোদের রক্ত আমার খুব ভালো লাগে, তোদের রক্ত আমার খুব দরকার। লোকটা এর মধ্যে রিনাকে জাপটে ধরে হ্যাঁচকা টান মেরে মাটিতে ফেলে দিয়েছে। রিনা চিৎকার করার আপ্রাণ চেষ্টা করে চলেছে, কিন্তু কেন যেন তার সেই চিৎকার কারোর কানেই যাচ্ছে না। নাকি রিনার গলা দিয়েই আওয়াজ বের হচ্ছে। সেই ভয়ানক লোকটা তার দাঁত 2টো বের করে খিলখিল করে হাসছে। তারপর তার নাকটা লম্বা হতে শুরু করে। তখনও লোকটা হেসেই চলেছে। উফ, কি ভয়ঙ্কর সেই হাসি!
যেন সেই হাসির সঙ্গে সঙ্গে দুলে উঠছে পুরো হোস্টেল। শিথিল হয়ে আসছে তার সারা শরীর। নিজেকে আর ধরে রাখতে পারল না রিনা। তারপর জ্ঞান হারিয়ে ফেলল সে। পরদিন সকালে রিনার নিথর দেহটা মেঝে থেকে উদ্ধার করা হলো। গলায় দুটো কাটা দাগ। যোগ যেভাবে মানুষের শরীর কাটে ঠিক সেইভাবে কাটা, ত্রিকোণ আকৃতির। সারা শরীর সবুজ হয়ে আছে। রিনার ভেতর আর প্রাণের স্পন্দন খুঁজে পাওয়া গেল না। রিনার আকস্মিক মৃত্যুতে সবাই হতভম্ব হয়ে যায়। সারাদিন ভয় আর আতঙ্কে কারোর মুখে কোনো কথাই ছিল না। লাকির মনে হতে লাগলো সেই লোকটার কথা। তাহলে কি এই কাজটা সেই লোকটা যার বিভৎস থাবায় অকালে চলে যেতে হলো রিনাকে? তারপর কেটে গেল আরো 2 দিন। রুমটা আজ কেন জানি ফাঁকা ফাঁকা হয়ে গেছে। 5 সদস্যের একজন আজ আর রুমে নেই, আসবেও না কোনোদিন। ভাবতে ভেতর থেকে একটা কান্না এসে কণ্ঠ রোধ করে দিচ্ছিল জয়া। সামনে পরীক্ষা। এই মুহূর্তে হল ছেড়ে যাবার প্রশ্নই আসে না, কিন্তু এইভাবে থাকাটাও যে অসম্ভব। রাতের খাওয়া দাওয়া সেরে বই নিয়ে বসেছে সবাই। প্রতিদিন এখানে হইচই লেগেই থাকতো, কিন্তু রিনা মারা যাবার পর এই রুমের আর কোনো সারা শব্দ বাইরে বের হয় না। সবাই পড়ায় মন বসাতে চাইছে, কিন্তু বারবার মন চলে যাচ্ছে রিনার দিকে। সামনে পরীক্ষা। এই মুহূর্তে পড়ায় মন না বসাতে পারলে অনেক ক্ষতি হয়ে যাবে, তাই জোর করে সবাই পড়া শুরু করে দিল। রাত তখন আনুমানিক 1:30 ছুঁই। তীব্র তৃষ্ণায় উঠে বসলো সাবিনা। পানির জগের দিকে তাকিয়ে দেখলো জগে 1 ফোঁটাও পানি নেই। বাইরে বেরোনোর ইচ্ছা না থাকা সত্ত্বেও এই প্রচন্ড পানি তেষ্টায় ডাইনিং এ যাওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই। শেষমেশ জগ নিয়ে ডাইনিং এর দিকে রওনা হয়ে সাবিনা। অন্যরা সবাই পড়তে থাকে। এদিকে প্রায় 8 ঘন্টা হয়ে গেল, সাবিনার আসার কোনো নাম নেই। আচ্ছা, এতক্ষণেও আসছে না কেন? নিশ্চয়ই কারো রুমে ঢুকে কথা বলছে। এই মেয়েটা না, কাল পরীক্ষা আর আজ এত গল্প করার কি আছে? রুমের সবাই সাবিনাকে ডেকে আনার জন্য এ ওকে ঠালে, ও ওকে ঠালে। শেষে জয়া উঠে দাঁড়ায়। ডাইনিং এ গিয়ে দেখে সব শেষ। সেই লোকটা নাকি যার কথা বলেছিল ভয়ঙ্কর কায়দায় শুষে নিচ্ছে সাবিনার শরীরের সমস্ত রক্ত। তীব্র কষ্টের দহনে সাবিনা ছটফট করছে, নড়াচড়ার একটু ওজো নেই। লোকটা অনায়াসে শুষে নিচ্ছে সাবিনার রক্ত। কোনো দিকেই তার কোনো ভ্রুক্ষেপ নেই। হঠাৎ জয়ার পায়ের শব্দে সম্বিত ফিরে পায় সে। মাথা ঘুরিয়ে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে লোকটা, তোরা ডাইনি, তোরা মানুষ না। তোদের রক্ত আমার খুব দরকার, ভীষণ দরকার। তোদের কাউকে আমি বাঁচতে দেব না, কাউকে না, কাউকে বাঁচতে দিব না। লাকি! চিৎকার শোনা মাত্রই সবাই হুড়মুড় করে ছুটে আসে ডাইনিং এ। তারপর যা দেখলো তারা নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। বেহুশ হয়ে পড়ে আছে জয়া, আর তার ঠিক অদূরেই সাবিনা। রিনার মতো সাবিনার গলার বাম পাশে ত্রিকোণাকৃতির একটা ফুটো, আর শরীরের বর্ণ সবুজ। ভয়ে ওদের দিকে কেউ এগোতে সাহস পায় না। লাকি কাঁদতে কাঁদতে দৌড়ে এসে ডেকে নিয়ে যায় হোস্টেল সুপারকে। জয়ার মুখে পানি ছিটানোর কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসে জয়া। সে কি দেখেছে তার সবকিছু সবাই জানতে চায়। জয়া অনেক কষ্টে সেই ঘটনার বর্ণনা দেয়। অন্য সবাই এতে ভয় পেয়ে যায়। তারপর তক্ষুনি পুলিশকে ডেকে পাঠায় হোস্টেল সুপার। কিছুক্ষণ পরে পুলিশও এসে উপস্থিত হয়। ম্যাডাম, ম্যাডাম, আমি এখানে থাকবো না। আমি এখানে থাকবো না ম্যাডাম। আমি এক্ষুনি বাসায় চলে যাব। এইসব সেই লোকটার কাজ। সেই লোকটা যাকে আমি ছাদে দেখেছিলাম। আমি থাকবো না এখানে। আমি চলে যাব। আমি এখানে থাকবো না। শান্ত হও লাকি, শান্ত হও। এত রাতে কোথায় যাবে? সকালটা তো হতে দাও। ম্যাডাম, এই হোস্টেলে একটা ভয়ঙ্কর ভূত প্রবেশ করেছে। সে কাউকে বাঁচতে দিবে না। এক এক করে সবাইকে শেষ করে ফেলবে। সে সবার রক্ত চুষে খাবে ম্যাডাম।
ওই তো পুলিশ এসে গেছে। ম্যাডাম, কিছু জরুরি প্রশ্ন করা দরকার। জি অফিসার, বলুন। জীবনে এত মামলা নিয়ে ঘাটাঘাটি করলাম, কিন্তু এরকম মামলা কখনোই চোখে পড়েনি। আচ্ছা, কি হয়েছে বলুন তো? সেদিন আমার হোস্টেলের লাকি নামের মেয়েটি আমাকে ফাঁকি দিয়ে ছাদে ওঠে। পরে তার বিকট চিৎকারে আমরা ছাদে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পাই। ওর কাছ থেকে জানা যায় কুচকুচে কালো আর লিকলিকে লম্বা একটা কিম্ভূতকি মাথার কিছু দেখে সে অজ্ঞান হয়ে যায়। তার ঠিক 2 দিন পরে মারা যায় ওরই রুমে রিনা। বলেন কি? হ্যাঁ অফিসার, তার গলার বাম পাশে সাবিনার মতো একটা কাঁচা দাগ দেখতে পেয়েছিলাম। দেখলেই মনে হবে যেন যোগ কেটেছে। ভেবেছিলাম হয়তো নর্মাল কোনো সমস্যা, তাই আর পুলিশকে জানানোর প্রয়োজন বোধ করিনি। তাই তার লাশটা তার ফ্যামিলির কাছে হস্তান্তর করে দিই। আচ্ছা, লাকি নামে মেয়েটার সাথে কি কথা বলতে পারি? ও তো জিনিসটা দেখেছে বললেন আপনি। এই তো লাকি এখানেই আছে। আর আজ তো ওই জিনিসটাকে জয়াও দেখেছে। দেখার পরই সে অজ্ঞান হয়ে যায়। ঠিক আছে, আমি ওদের সাথে কথা বলে নিচ্ছি। আর আপনারা প্লিজ দয়া করে উত্তেজিত হবেন না। আমি এক্ষুনি ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করে দিচ্ছি। পুরো হোস্টেল পুলিশ পাহারায় থাকবে। আর আমাকে দয়া করে রিনার বাড়ির ঠিকানাটা দিন। সম্ভবত তার লাশটা কবর থেকে উত্তোলন করতে হবে। রিনা এবং সাবিনা দুজনের লাশই ময়না তদন্তের জন্য পাঠাতে হবে। আপনাদের সবার কাছে আবারও একটাই অনুরোধ, আপনারা আর ভয় পাবেন না। আপনাদের নিরাপত্তার জন্যই তো আমরা আছি। অনেক ধন্যবাদ অফিসার। তবুও সেদিন রাতে ভয়ে কারোর ঘুম হলো না। পরের দিন সবাই সকাল হতে না হতেই ব্যাগ গোছাতে আরম্ভ করলো। এখানে আর কেউ থাকবে না, সবাই চলে যাবে যার যার ঠিকানা। কিন্তু বিপত্তি ঘটল 202 নম্বর রুমে। জয়া তার বাড়িতে ফিরতে পারল না। তার বাড়ির সবাই ইন্ডিয়ায়। এই মুহূর্তে তার কাছে কোনো টাকাও নাই যে সে বাড়ি ফিরবে। তাই লাকি আর জ্যোৎস্না ঠিক করলো তারাও তাদের প্রাণপ্রিয় বান্ধবীকে ছেড়ে কোথাও যাবে না। ওদিকে এই অদ্ভুত ঘটনা দেখে বোরহান সাহেব খুবই ঘাবড়ে গেলেন। পুলিশ হয়ে ভূত তাড়াতে হলে তো খুব মুশকিল। কিছুক্ষণ আগে রিনা আর সাবিনার পোস্টমর্টমের রিপোর্ট তার হাতে এসে গেছে। রিপোর্ট দেখে অবাক না হয়ে পারলেন না বোরহান সাহেব। তাতে সারা শরীর বিষে আচ্ছাদিত, ভয়ঙ্কর এক বিষ। এই বিষের সঙ্গে বিছার বিষের বিশেষ মিল পাওয়া গেছে। এই বিষটা পৃথিবীর কোনো প্রাণীর দেহে আছে কিনা সন্দেহ, কারণ এই বিষটা এতই মারাত্মক যে এটা কোনো প্রাণীর দেহে প্রবেশ করানোর 2-3 মিনিটের মধ্যে সেই প্রাণীটা মারা যাবে। আর এই বিষ শরীর থেকে বের করার কোনো পদ্ধতি এখনো আবিষ্কার হয়নি। রক্তচোষা জীবটা যখন রক্ত চুষে বের করে নিচ্ছিল, তখন তার সুর থেকে দেহে প্রবেশ করতে থাকে সেই বিষ। বিষের তীব্র দাহনে ছটফট করে মারা যায় দুজন। যখন বোরহান সাহেব এই কথা ভাবছিলেন, এমন সময় তার মোবাইলটা বেজে ওঠে। স্যার। হ্যাঁ আপন বলো। স্যার, মুর্শিদকে পাওয়া যাচ্ছে না। হোয়াট? কি বলছো তুমি? জি স্যার, ওকে আধা ঘন্টা ধরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হোস্টেলের আশেপাশে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। মনে হয় না ওকে আর পাওয়া যাবে। তবু আপনি একটু আসুন স্যার। সর্বনাশ। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, এখনই আসছি। প্রহরা বেষ্টিত হোস্টেলটিতে এখন নেমে এসেছে রাতের কালো আধার। কয়েকজন ছাত্রী আর হোস্টেল সুপার ছাড়া সেখানে আর কেউ নেই। চারিদিকে শুনশান নীরবতা। 202 নম্বর রুমে জ্যোৎস্না, লাকি আর জয়া একটা বেডে একে অপরকে আঁকড়ে ধরে বসে আছে। বাইরে থেকে মাঝে মাঝে ভেসে আসছে কূপ পাখির অশুভ করুণ ডাক। সে করুণ ডাকের আর্তনাদের মতো করে তাদের মনেও তীব্র ভয় বাসা বাঁধতে শুরু করেছে। ঠিক এমন সময় হঠাৎ করে খুলে যায় জানালার পাল্লা। তারপর সেই জানালার দিকে চোখ চলে যায় সবাই। তারা দেখল জানালার রড ধরে সে অভিশপ্ত কালো হাত, আর একটু পরেই সেই ভয়ানক মুখ। তাদের দেখা মাত্রই সেই মুখে ফুটে উঠল সে ভয়ঙ্কর হাসি। 3 বান্ধবী বুঝতে পারে না তাদের এখন কি করা উচিত। শীতল স্তব্ধ শরীর আর তীব্র হৃদস্পন্দন নিয়ে মনে মনে সাহস সঞ্চয় করে তারা হুড়মুড় করে দরজার দিকে দৌড় দেয়। আর এরই মধ্যে জানালার রড ভেঙে ফেলেছে সেই প্রাণীটা। এদিকে 3 জন মিলে সারা হোস্টেলময় দৌড়তে থাকে।
গলার স্বর আটকে গেছে তাদের, আর তাদের পিছু নেয় সেই পাশবিক জীবটি। শেষমেশ তারা উপস্থিত হয় হোস্টেলের ছাদে। তারা মনে প্রাণে চিৎকার করেই যাচ্ছে, কিন্তু তাদের আর্তনাদ কারোর কানেই যাচ্ছে না। ছাদে তো এসেই গেল, কিন্তু এবার কোথায় যাবে তারা? আর তো কোনো পথ খোলা নেই। এদিকে লোকটাও ছাদে পৌঁছে গেছে। এখন কি তাদেরও সেই করুণ দশা হবে? তাদেরও কি হবে ওদের বাকি বান্ধবীদের মতো নির্মম পরিণতি? আর কোনো কুল কিনারা করতে না পেরে জয়া লাফ দিয়েছে ছাদ থেকে। জ্যোৎস্না অবাক হয়ে যায়, আর তার ঠিক পিছনে প্রাণীটা ধরে ফেলেছে লাঠিকে। ঠিক সাবিনার মতো করে লাকের কোমরে প্রচন্ড লাঠি মেরে মাটিতে ফেলে দেয়া হলো তাকে। আর ক্রমশ লম্বা হতে থাকা নাকটা দিয়ে লাকের গলার বাম পাশটা কামড়ে ধরলো লোকটা। লাকি তার সর্বোচ্চ শক্তি দিয়েও আটকাতে পারল না তাকে। তারপর লোকটা চুষে নিতে থাকলো লাকির শরীরের সমস্ত রক্ত। এখনো নিথর হয়ে দাঁড়িয়ে আছে জ্যোৎস্না, নিজেকে যেন সমর্পিত করে দিচ্ছে সেও। এবার তো তারই পালা। লোকটা লাকিকে ছেড়ে এবার উঠে দাঁড়ায়। এতক্ষণের পরিশ্রম শেষে হাঁপাতে হাঁপাতে জ্যোৎস্নার সামনে এসে দাঁড়ায়। তারপর দুহাত বাড়িয়ে চেপে ধরে জ্যোৎস্নার চোয়াল। তারপর তার মুখ থেকে বেরিয়ে এলো পাশবিক এক আওয়াজ, তোরা মানুষ না, তোরা ডাইনি। তোদের রক্ত আমার ভীষণ দরকার, ভীষণ দরকার। তোদের কাউকে আমি বাঁচতে দেব না, কাউকে না, কাউকে না। তখনও দিব্যি হুঁশ নিয়ে আছে জ্যোৎস্না। তারপর পুলিশের হইচই শুনে লোকটা ছাদ থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। সেদিনই রাতে জ্যোৎস্নাকে তার ভাইয়ের বাসায় পাঠিয়ে দেওয়া হয়, আর হোস্টেল সুপারকে সেখান থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়। বিরক্ত হয়ে যান বোরহান সাহেব। এ যদি মানুষ হতো তাহলে খুঁজে বের করে ঠাস ঠাস করে 2টা বুলেট ঢুকিয়ে দিতাম, আর এনকাউন্টার বলে চালিয়ে দিতাম। যদি পশু হতো তবে তার কোনো জবাব দিতেই থাকতো না, টুকরো টুকরো করে ফেলতাম। কিন্তু এখন করি কি? কোথায় যাই? 2 দিন পর পর একজন একজন করে মানুষ মারা যাচ্ছে। আচ্ছা, হোস্টেলে অন্য মেয়েরা থাকতে শুধু 202 নম্বর রুমের মেয়েরাই কেন এই হামলার শিকার হচ্ছে? কি এমন রহস্য আছে ওই 202 নম্বর রুমে? একে একে সবাইকে হত্যা করছে সে। তবে এবার তাহলে তো, ও মাই গড, এবার তো জ্যোৎস্নার পালা। না, যেভাবে হোক ওকে বাঁচাতে হবে। আমার ফোর্সের পাশাপাশি আমিও থাকবো পাহারায়। যেভাবেই হোক এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। কি হয়েছে আপন? স্যার, হোস্টেল সুপার ম্যাডাম। কি কি হয়েছে? কি হয়েছে ওনার? যেই হোটেলে ওনাকে রাখা হয়েছিল সেখান থেকে ওনার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি একই কাদায় মারা গেছেন। বলছো কি তুমি? হ্যাঁ স্যার, সত্যিই বলছি। আবারও আরেকটা লাশ? এর 2 দিনের মধ্যেই হোস্টেলের আরো একটা মেয়ের লাশ পাওয়া যায়। মৃত্যুর কারণ সেই একই। বোরহান সাহেব আর তার দলবল বেশ ভালোভাবে বুঝতে পারছিলেন যে এই কাজ কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। তাই এই রহস্যের সমাধান করাও তাদের একার পক্ষে সম্ভব না। আপনের পরিচিত একজন ব্যক্তি আছেন যিনি এইসব অলৌকিক আর ভৌতিক বিষয়ে অভিজ্ঞ। বোরহান সাহেব সিদ্ধান্ত নেন যে সে তার কাছেই যাবেন। ওদিকে পুলিশের কড়া প্রহরার মধ্য থেকেও ঘুম আসে না জ্যোৎস্না। একের পর এক প্রাণপ্রিয় বান্ধবীকে চোখের সামনে বলি হতে দেখে কে পারে নিশ্চিন্তে ঘুমোতে? রাতের আধারের ঘনত্ব যখন বাড়তে থাকে তখন ভীত মন নিয়ে ধীরে ধীরে চোখ বুজে আসে জ্যোৎস্না। ঘুমের মধ্যেও তার মনে হয় কেউ যেন তার পাশে এসে দাঁড়িয়েছে। চমকে ওঠে সে, ফিরে তাকিয়ে দেখে হ্যাঁ, সত্যি তাই। শ্যামলা বর্ণের রুক্ষ শুষ্ক মলিন চেহারার একটা ছেলে, ফ্যাকাশে চুল, গায়ে লম্বা সাদা শার্ট আর কালো প্যান্ট। লিকলিকে ছেলেটা সারা গায়ে ময়লার প্রলেপ, বিষণ্ণ চোখে তাকিয়ে আছে জ্যোৎস্নার দিকে। কম্পিত কণ্ঠে জানতে চায় জ্যোৎস্না, কে 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 আপনি? এখানে কি করে এলেন? আমার আসার জন্য কারো পারমিশন লাগে না।
আজ পৃথিবীতে এমন কেউ নেই যে আমাকে আটকে রাখে। আমার কাছে প্রতিবন্ধকতা বলে কোনো শব্দ নাই। আর আমি আমার নাম অন্তর। কিন্তু কিন্তু আমার কাছে কি চাই আপনার? তুই ওই হোস্টেল থেকে কেন চলে এলি? আমি তো তোর কোনো ক্ষতি করতাম না। আমি যাদের ক্ষতি করেছি তারা সবাই আমার শত্রু, এখনো অনেক আছে। আমি তাদের প্রত্যেককে এক এক করে তিলে তিলে মেরে ফেলবো। আমি ওদের সবাইকে হত্যা করব, তাদের রক্ত চুষে খাবো, তাদেরকে আমি নির্মম ভাবে হত্যা করব। কে 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 আপনি? তুই যার ভয়ে হোস্টেল ছেড়েছিস আমি সেই লোক। ওরা ওরা কি ক্ষতি করেছিল আপনার? ওরা 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 মানুষ না, ওরা ডাইনি। ওরা ডাইনি। ওরা সবাই মিলে আমাকে চিবিয়ে খেয়েছে। ওরা ওরা আমাকে না থাক, তোকে বলে কি হবে? আমি চলে যাব। আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেলেই আমি চলে যাব। প্রতিশোধ? কিসের কিসের প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ, চরম প্রতিশোধ। শেষ করে দেব আমি সবাই। 2 দিন পর পর আমি আমার শত্রুদের রক্ত খেয়ে তৃষ্ণা মেটাবো। তারপর তোরা হোস্টেল ফিরে যেতে পারবি। আর কোনোদিন আমি সেই হোস্টেলে যাব না, কোনোদিন যাব না। আপনি আপনি আরো মানুষ মেরে ফেলবেন? আরো মানুষ? ভীত জ্যোৎস্নার হাতে ধাক্কা খেয়ে টেবিলে রাখা জগটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তখনই সব কথা জানানো হয় বোরহান সাহেবকে। এই ঘটনার পর বোরহান সাহেবের সন্দেহ আরো কয়েক গুণ বেড়ে গেল। তিনি আর দেরি না করে পরদিন সকালেই গিয়ে হাজির হন আধ্যাত্মিক ক্ষমতাধর সেই ব্যক্তির কাছে। তিনি সবকিছু শুনে বললেন, এ কোনো জিনভূতের কাজ না বাবা। আমার যতদূর জ্ঞান আছে তাতে আমি হলপ করেই বলতে পারি। বলেন কি? তাহলে সেটা আমার জানা নেই। আমি বাবা ছোটখাটো মানুষ, কেউ হারিয়ে টারিয়ে গেলে বড় জোর সেই খবরটাই দিতে পারি। এর বেশি কিছু আমার জানা নেই। কেউ হারিয়ে গেলে আপনি তার সন্ধান দিতে পারবেন? তাহলে বলুন তো, আমার কনস্টেবল মুর্শেদ কোথায়? মোর্শেদ কামাল তোহা মকর রাশির জাতক, ভয়ঙ্কর এক জন্তুর কাছে এখন বন্দী হয়ে আছে সে। হ্যাঁ হ্যাঁ, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। ক্ষুধার যন্ত্রণায় হাড্ডিসার হয়ে মৃত্যুর সাথে এখন সে পাঞ্জা লড়ছে। তোমরা এক্ষুনি যাও, বাঁচাও তাকে, নয়তো বড্ড দেরি হয়ে যাবে। বেশি সময় নেই। ওই হোস্টেলের পিছনে বাঁশ গাছের ঝোপের পেছনে একটা ধুতরা গাছ, তার পেছনেই মাকড়সার জালে ঢাকা একটা গর্ত। সেই গর্তের মধ্যে আছে সে। আর দেরি করো না, যাও যাও, ছেলেটাকে বাঁচাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা এক্ষুনি যাচ্ছি। পীর সাহেবের কথা অনুযায়ী বোরহান সাহেব সেই জায়গাটা তার দল বল নিয়ে ঘিরে ফেললেন। দেরি না করে 18 জালে ঢাকা গর্তটা পরিষ্কার করে নিজেই ঢুকে গেলেন সেই গর্তে। গর্তের ভেতর খানিকটা ঢুকতেই পেয়ে গেলেন হাত পা বাঁধা মুর্শিদকে। মুর্শিদকে দ্রুত পাঠিয়ে দিলেন হাসপাতালে। এমন সময় তার চোখ পড়ে গর্তের এক দেয়ালে। সেখানে অনেকগুলো মেয়ের ছবি টানা। মেয়েগুলোকে চিনতে একটু অসুবিধা হলো না বোরহান সাহেবের। যারা মারা গেছে সেই প্রত্যেকের ছবি আছে এখানে, আর সেই প্রত্যেকটা ছবির ওপর রক্তের দাগ। শুধু 4টা ছবির ওপর এখনো দাগ পড়েনি। তার মধ্যে প্রথম ছবিটা হচ্ছে ওই হোস্টেলেরই আরেকটি মেয়ে তোফা। তার মানে এখন তার পালা।
আগামী একদিনের মধ্যে তাকেও হত্যা করা হবে। হ্যাঁ, এবার তোফারই পালা। এক্ষুনি আবার যেতে হবে সেই হুজুরের কাছে। যদি আবার তিনি কোনো রাস্তা দেখাতে পারেন। বোরহান সাহেব ঠিক করলেন তোফাকে সাথে নিয়েই যাবেন তিনি সেই ক্ষমতাধর পীর সাহেবের কাছে। আচ্ছা ধরুন, যদি বলি এবার আপনার মৃত্যুর পালা। কি বলছেন অফিসার? ইয়েস মিস তোফা, বলুন তো এই জিপটা আপনাদের উপর কেন প্রতিশোধ নিতে চায়? প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কি বলছেন এসব? হ্যাঁ, প্রতিশোধ। আপনাদের কাউকে বাঁচতে দিবে না এই প্রাণীটা, কারণ আপনারা সবাই মিলে একসময় তার কোনো ক্ষতি করেছিলেন। ক্ষতি? আমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। না পারাটাই স্বাভাবিক। আচ্ছা বলুন তো, আপনি অন্তর নামে কাউকে চিনতেন? রুক্ষ শুষ্ক চেহারা, শ্যামলা বরণ, লিকলিকে লম্বা, এমন কাউকে চিনতেন আপনি? অন্তর? অন্তর? কিন্তু অন্তরের সাথে এর কি সম্পর্ক? আছে আছে মিস তোফা। তা কে এই অন্তর? আমাদের খুলে বলুন। আর আপনাদের সবার সাথে ওর কিসের সম্পর্ক? আজ থেকে প্রায় 7 বছর আগের কথা। আমরা সবাই বেগম রোজিনা ছাত্রীনিবাসে কেবল সিট পেয়েছিলাম। একদিন দেখলাম একটা মেয়ে আসলো আমাদের হোস্টেলে। পেছনে তার ব্রিফকেস সহ মালামাল হাতে একটা লিকলিকে ছেলে। আপনি যেরকম বর্ণনা দিলেন ঠিক তেমন, কিন্তু মেয়েটা ছিল খুব সুন্দরী। দেখলেই যে কারোর মনে হবে অনেক বড় লোকের মেয়ে। তার পাশে এই ছেলেটাকে যেন কি আর বলবো, 202 নম্বর রুমে জ্যোৎস্নার যে সিট ওটাতেও ছিল। মেয়েটার নাম ছিল রীতা। নতুন বান্ধবী পেয়ে আমরা তো মহা খুশি। এক সময় আমাদের সবার সাথে ওর খুব ভালো সম্পর্ক হয়ে গেল। আর সেই ছেলেটাকে দেখতাম প্রায় হোস্টেলে আসতো আর ওকে দেখেই চলে যেত। এভাবে গড়িয়ে যায় 2-3 মাস। প্রায় আমাদের সবার বাবা মা আমাদেরকে দেখতে আসতো, কিন্তু রীতার কাছে কেউ আসতো না, শুধু আসতো ওই ছেলেটা। আমরা সবাই মিলে একদিন চেপে ধরলাম রীতাকে। লাকি আর জয়া ওকে একের পর এক প্রশ্ন করতে থাকে। এই রীতা, ছেলেটা কে রে? কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। প্রায় সময় তোকে দেখতে আসে তো, তাই। উনি কি তোর ভাই নাকি? কেন জিজ্ঞেস করছিস? প্রেম করবি নাকি? খবরদার ওদিকে তাকাবি না, ওটা আমার। মানে হচ্ছে হিজ নেম ইজ অন্তর এন্ড হি ইজ মাই বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? এরকম একটা স্মার্ট মেয়ের বয়ফ্রেন্ড? এইরকম? আমাদের নিজেদের ভেতরও ঘেন্না এসে গেল। কিন্তু ও যদি কিছু মনে করে, এই কথা ভেবে কিছুই বলিনি। পরে শুনেছিলাম অনেক ছোটবেলায় রীতার বাবা মা মারা যায়। ক্লাস 9-এ থাকতেই ওর ভাইরা ওকে বিয়ে দিয়ে দিতে চেয়েছিল। ওর খরচ চালানোর মতো আর্থিক অবস্থা তাদের ছিল না। এমন সময় একদিন রীতার সাথে অন্তরের পরিচয় হয়। ওরা একই গ্রামে থাকত। অন্তর রীতার থেকে 1 ক্লাস উপরে পড়ত। তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক সেই তখন থেকেই। কিন্তু রীতার বিয়ের কথা শুনলেই অন্তরের মন কেমন বিষিয়ে উঠত। অন্তরের একার হাত খরচের টাকা দিয়ে ও রীতার পড়ার খরচও চালাত। সুখের ভেলায় ভেসে বেড়ানো অন্তর আর রীতার জীবন বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল। পরের দিকে অন্তর বাবা মায়ের কাছে মিথ্যা কথা বলেও টাকা নিতে শুরু করে। রীতার জন্য সে জীবনে প্রথম মিথ্যা বলে। তাদের এত ঘনিষ্ঠভাবে মেলামেশাটাকে পাড়ার কেউ খারাপ চোখেও দেখত না, শুধুমাত্র অন্তরের কারণে। আর বাবা মায়ের তো ছিল অন্তরের উপর অগাধ বিশ্বাস। তার নিজের খরচের সব টাকা, এমনকি টিফিনের টাকাটাও না খেয়ে রীতার জন্য রেখে দিত। সেই টাকা দিয়ে রীতাকে সাজগোজের জিনিস, নতুন চুড়ি, কানের দুল এসব কিনে দিত। রীতার শখের জিনিসের কোনো অভাবই ছিল না কোনোদিনই। অন্তরের বাবা মা ওকে যেভাবে চালাতে চাইতো, অন্তর চাইতো রীতাকে সেভাবে চালাতে। অন্তরের এসএসসি পরীক্ষার পর
অন্তরের হঠাৎ অনুশোচনা হয়। সে ভাবে বাবা মার এত কষ্টে উপার্জিত টাকা পরের মেয়েকে দিয়ে দেওয়া ঠিক হচ্ছে না। তখন থেকে সে নিজের পড়া বাদ দিয়ে টাকা উপার্জনের পথে নামে। রিতাকে প্রাইভেট কলেজে ভর্তি করে, দামি দামি টিচারের কাছে পাঠায়। রিতা অনেক ভালো রেজাল্ট করতে থাকে, কিন্তু অন্তরের বাবা একদিন সব জেনে যায়। ছেলেকে নিয়ে দেখা স্বপ্ন যখন ভেঙে চুরে শেষ হয়ে যেতে দেখে, তখন সে আঘাত তিনি সহ্য করতে পারেননি। অন্তরের বাবা স্ট্রোক করে মারা যান। তখন থেকে পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে অন্তরের ঘাড়ে। সেই সাথে রিতার পড়াশোনা আর শখ পূরণ তো আছেই। রিতার ইন্টার পরীক্ষা শেষের পর রিতাকে আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি করে, আমাদের হোস্টেলেই নিয়ে আসে। নিজেও শহরেই একটা কাজ জুটিয়ে ফেলে, কিছু টাকা বাড়িতে পাঠায়, বাকি টাকার খুব সামান্য অংশ রেখে বাকি টাকা রিতাকে দিয়ে দিত। হোস্টেলের সব মেয়ের থেকে রিতা সব থেকে দামি আর সুন্দর কাপড় চোপড় পরত। সে সবই ছিল অন্তরের কেনা। সে মনের মতো করে রিতাকে সাজিয়ে রাখত। দিন রাত কাজ করতে করতে হিমশিম খেলেও রিতাকে কিচ্ছু বুঝতে দিত না। আর আমরা, রিতার বান্ধবীরা, ওদের এই সম্পর্কটাকে কিছুতেই মেনে নিতে পারতাম না। এরকম একটা মেয়ের সাথে ওই ক্যালাস ছেলেটাকে কোনোভাবে মানায়? আমরা প্রায় ওকে খোঁচা দিতাম। কি রে রিতা, তোর চিকনার খবর কি? ওর আবার কি খবর? কাজে গেছে হয়তো। কিসের কাজ? এমন ভাবে বলছিস যেন কত বড় অফিসার। দেখ রিতা, তোকে আমরা অনেক ভালোবাসি আর তোর ভালোই চাই। জানি কথাগুলো তোর শুনতে হয়তো খারাপ লাগবে, তবুও না বলে পারছি না। তোর হয়তো ভুল ধরিয়ে দেবার মতো কেউ নেই, তাই তুই এতদিনেও বুঝে উঠতে পারিসনি। অন্তর কোনো দিক দিয়েই তোর যোগ্য না। ওর তোকে লেখাপড়া করানোর একটাই কারণ, সে তোর নামে বিনিয়োগ করেছে। পড়া শেষ করে চাকরি করে যাতে তুই ওকে চালাতে পারিস আর ও পায়ের উপর পা তুলে খেতে পারে। আর তোর মতো সুন্দরী মেয়ে তো হাজার তপস্যা করলে ওর কপালে জুটবে না। ও তোকে ঠকাবে, দেখিস। মিলিয়ে নিস আমার কথা। স্টপ ইট! এসব কি বলছিস তোরা? তুই রেগে যাচ্ছিস কেন? লাকি তো ঠিক কথাই বলেছে। রাগ করবো না কেন? তোদের এই কথাগুলো শুনতে আমার একদম ভালো লাগছে না। আশা করি তোরা বুঝতে পারছিস। তোকে সৎ পরামর্শ দিচ্ছি, আর তুই চাইলে এই বিষয়ে অন্য কারোর মতামত নিয়ে দেখতে পারিস। তোর যে স্ট্যাটাস, তাতে তোর স্বামী হিসেবে ওই গেঁয়ো ছেলেটাকে একদিন না একদিন তোর বিরক্ত লাগবেই। তখন তোর আর কিচ্ছু করার থাকবে না। তুই বল, তোর সমাজে ওই ছেলেটাকে নিজের স্বামী হিসেবে কোনোদিন পরিচয় করিয়ে দিতে পারবি? আর তোর নিজের খরচ তো তুই টিউশনি করে নিজেই চালাতে পারিস। ওর কাছে হাত পাতার কি দরকার? কি দরকার টাকার বিনিময়ে ওর কাছে বিক্রি হয়ে যাবার? কি দরকার? রিতা, লাকির কথাগুলো তুই ভালোভাবে একবার চিন্তা করে দেখিস প্লিজ। আমার মনে হয় তোরা যা বলছিস তাই ঠিক। আমি আর অন্তরের কাছ থেকে টাকা নিতে পারবো না। আমাকে একটা টিউশনে খুঁজতে হবে। হ্যাঁ, আর সেই সাথে কোন ধনাঢ্য পরিবারের উচ্চশিক্ষিত হ্যান্ডসাম একটা ছেলে। কি রে রিতা, তোর নতুন প্রেম কেমন চলছে? রং নাম্বারে ডায়াল করেই আটকে গেলি? না বাবা, যাই বলিস আর তাই বলিস, তুই খুব বাঁচা বেঁচে গেছিস রিতা। যা হয়েছে খুব ভালো হয়েছে। তোদের মন মতোই তো সব হয়েছে, কিন্তু এখন অন্তরকে কিভাবে ম্যানেজ করব? আসলে এটাই হচ্ছে মেইন সমস্যা। কিন্তু তুই কোনো চিন্তা করিস না, একটা না একটা উপায় আমি বের করেই ফেলবো। কি কি ঠিক করে ফেলবে জয়া? দেখেন না ম্যাডাম, রিতা কত একটা ভালো ছেলের সাথে প্রেম করছে, আর ছেলেটাও তো রিতার প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে। কিন্তু রিতা এখনো ওই অন্তরের ভয়ে কুকড়ে আছে। খুবই ভালো হয়েছে রিতা, কিন্তু তোমার তো ওই ছোট লোকের ছেলেটাকে এত ভয় পাবার কিছু নেই। কিন্তু ম্যাডাম, ও আমাকে ছোটবেলা থেকেই... দূর বোকামে, এই দুনিয়ায় মানবতা সরলতা বলে এখন আর কোনো শব্দ নেই।
যে ছিনিয়ে নিয়ে খেলতে পারে সেই জেতে। যে টাকাগুলো তোমার পেছনে খরচ করেছিল সেগুলোকে ফেরত দিয়ে দাও। আর ফেরত দিবা কেন দিবা? এসব কত হয় পৃথিবীতে। আমার নতুন বয়ফ্রেন্ড হাসান অবশ্য বলেছে ওর সব টাকা ফেরত দিয়ে দিবে। ব্যাস, তাহলে আর চিন্তা কিসের? অনেক রাত হয়েছে, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। পরদিনই সকালে আমাদের বুদ্ধিতে রীতা অন্তরকে সবকিছু জানিয়ে একটা চিঠি লেখে। রীতা অন্তরকে বেশি দোষারোপ করে, অন্তরকে স্বার্থপর, ছোট লোক, নানা রকম গালিগালাজ করে, শুধুমাত্র আমাদের কথাতে। সবশেষে হাসানের দেয়া 5 লাখ টাকার একটা চেক পাঠিয়ে দেয় অন্তরকে। অন্তর সেই টাকা নেয় না, ফিরিয়ে দেয় সেই চেকটা। তবে সে রীতাকে আশ্বস্ত করে যে সে কোনো দিন রীতার জীবনে বাধা হয়ে দাঁড়াবে না, সে রীতার আজীবনই ভালো চাইবে। তবে রীতাও অবশ্যই যেন ভালো থাকে, সুখে থাকে। কিন্তু রীতা যদি কখনো দুঃখ পায় তবে অন্তর কাউকে ছেড়ে দেবে না বলে হুমকি দেয়। কিন্তু সত্যি অন্তর রীতার জীবন থেকে একেবারে চলে যায়। সেদিনের পর থেকে অন্তর আর কোনো দিন রীতার সামনে এসে দাঁড়ায়নি। কিন্তু বিয়ের পর হাসানের মন বদলে যায়। বিয়ের কিছুদিন পর থেকেই মাতাল লম্পট হাসান রীতাকে নির্যাতন করতে শুরু করে। এদিকে হাসানের বাবা মাও রীতার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানতে পেরে ওর উপর অত্যাচার শুরু করে। চারিদিকের এত অত্যাচার নির্যাতনে রীতা হাঁপিয়ে উঠেছিল, তবুও মুখ বুজে মেনে নিয়েছিল সবকিছু। কিন্তু তার কপালে সেটুকুও টিকল না। সবাই মিলে ওকে বের করে দিল ওর স্বপ্নের সংসার থেকে। ওর স্বপ্নের সংসার, ওর এই স্বপ্ন তো দেখেছিলাম আমরা, ওর বান্ধবীরা, তাই তো? সব দোষ তো আমাদেরই। রীতার সাজানো সুন্দর জীবনটাকে আমরা আমাদের বুদ্ধিতে টেনে রাস্তায় নামিয়ে নিয়ে আসলাম। রীতার জায়গা হলো সেই আগের বেগম রোজিনা ছাত্রীনিবাসে। হোস্টেলে আসার পর রীতা একদিন অন্তরকে ডেকে পাঠায়। এতদিন পর অন্তরের দেখা পায় বেগম রোজিনা ছাত্রীনিবাস। অন্তর, আমি যা করেছি সব ভুল করেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। ভুল? আমি তো জানতাম এটা হবেই। ভেবেছিলাম আত্মহত্যা করব, কিন্তু তোমার সুখ দেখার লোভ সামলাতে পারিনি। কিন্তু দেখো, নিয়তির পরিহাস দেখো, তোমার সুখ দেখার সৌভাগ্য আমার হলো না। আমাকে ক্ষমা করে দাও অন্তর। ক্ষমা? ক্ষমা? ক্ষমা দিয়ে কি হবে? ক্ষমা করলে তুমি কি পারবে? তুমি কি পারবে আমার সেই হারিয়ে যাওয়া সুন্দর দিনগুলো ফিরিয়ে দিতে, আমার স্বপ্নগুলোকে ফিরিয়ে দিতে, আমার উজ্জ্বল ভবিষ্যৎকে ফিরিয়ে দিতে, যা আমি তোমাকে দিয়েছিলাম? পারবে? পারবে আমার বাবাকে ফিরিয়ে দিতে? বলো বলো। আমি তোমাকে বলেছিলাম, বারবার বলেছিলাম সুখে থাকতে, তা না হলে আমি সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। বলিনি? বলো বলো, আমি বলিনি? তোমার মতো বেঈমান মেয়েকে আমি কোনো দিনই গ্রহণ করব না, আর তোমাকে আমি দুঃখীও দেখতে পারবো না। তোমার দুঃখ আমি সইতে পারি না রীতা, তোমার দুঃখ আমি সইতে পারবো না রীতা, পারবো না আমি। অন্তর পকেট থেকে ছুরি বের করে রীতার পেটে একভাবে আঘাত করতে থাকে। রীতা কিছু বুঝে ওঠার আগে, বুঝে উঠতে উঠতে অনেক দেরি হয়ে যায়। রীতা এলিয়ে পড়ে অন্তরের পায়ের কাছে। রীতার গলা দিয়ে একটুও আওয়াজ বের হয়নি। রীতা নিঃশেষ হয়ে যাওয়ার পর প্যান্টের আরেক পকেট থেকে এক বোতল বিষ বের করে নেয় অন্তর। ঢক ঢক করে গিলে ফেলে সবটুকু। ব্যাস, শেষ হয়ে যায় রীতা অন্তরের প্রেমের গল্প, প্রতারণার গল্প। সাথে সাথে ওদের দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ওদেরকে আর বাঁচানো যায় না। রীতার লাশ রীতার ভাইদের হাতে তুলে দেওয়া হয়, কিন্তু অন্তরের লাশটা আর খুঁজেই পাওয়া যায়নি। কোথায় যেন উধাও হয়ে যায়। সবকিছু শোনার পর বোরহান সাহেব তোফাকে নিয়ে বেরিয়ে পড়েন। তোফাকে বাঁচানোর জন্য আরো কড়া প্রহরার ব্যবস্থা করলেন। নিজে দিন রাত 24 ঘন্টা তোফার সামনে বসে থাকলেন। কিন্তু সবকিছু শোনার পর
পীর সাহেব পড়ে গেলেন ভীষণ চিন্তায়। কিছুতেই হিসাব মিলছে না তার। কোনো একটা ভুল হয়েছে, খুব বড় কোনো ভুল হয়েছে, আর সেটা তার হাত দিয়ে। কিন্তু কি করবেন এখন তিনি? তার একটা ভুলের জন্য এতগুলো মানুষের জীবন গেল। তাকে এখনই জানানো উচিত পুলিশকে সবকিছু। তার একটা স্বীকারোক্তি হয়তো বা বাকিদের বাঁচিয়ে দেবে, কিন্তু তার জীবন যে অনিশ্চয়তার আধারে ছেয়ে যাবে। তিনি মুখ বুজে থাকলে কারোর পক্ষেই রহস্যের সমাধান করা সম্ভব হবে না। কিন্তু কি করবেন তিনি এখন? কি সেই রহস্য? এই রহস্যের কি আদৌ কোনো উত্তর আছে? শেষমেশ পীর সাহেব ডেকে পাঠান বোরহান সাহেবকে। তারপর বোরহান সাহেবকে নিয়ে তিনি ভেতরের একটা ঘরে যান। এখানে বোরহান সাহেব কোনোদিনই আসেন। ভেতরে এরকম একটা ঘর থাকতে পারে সেটা তার কখনো মাথাতেই আসেনি। ঘরটা অনেকটা গবেষণাগারের মতো, কিন্তু এখানে ভীষণ বোটকা একটা গন্ধ। আর ঘরটিতে অসংখ্য শিশি বোতলে অসংখ্য জীবজন্তু, কীটপতঙ্গ রাখা। মশা মাছি থেকে বাঘ ভাল্লুক সবই আছে এখানে। কেমন যেন গা গুলিয়ে আসে বোরহান সাহেবের। ঘরটার শেষ মাথায় একটা টেবিল ঘিরে কয়েকটা চেয়ার পাতা আছে। পীর সাহেব বোরহান সাহেবকে নিয়ে সেখানে সে চেয়ারে বসালেন। তারপর মুখ কাঁচুমাচু করে বলতে শুরু করলেন, বাবাজি, এ আমি কি করলাম? আমার যে অনেক বড় ভুল হয়ে গেছে। ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, তুমি আমার মাফ করে দাও। কি হয়েছে? আপনি এমন করছেন কেন? তুমি জানো না বাবাজি, আমি কত বড় অপরাধ করে ফেলেছি, কিন্তু এমন কিছু করার উদ্দেশ্য আমার ছিল না। সব আমার অজান্তেই হয়েছে। আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এই ঘরটা দেখে অবশ্যই বুঝতে পারছো আমার জন্তু জানোয়ারের বিষয়ে খুব আগ্রহ আছে। আমি এগুলোকে নিয়ে নানা রকম গবেষণা করি। হঠাৎ আমার একদিন মনে হয়, যদি কোনো এক জন্তুর প্রাণের প্রতিস্থাপন করে যদি কোনো মৃত মানুষকে জীবিত করতে পারতাম, যেই ভাবা সেই কাজ। আমার এক লোককে বলি হাসপাতাল থেকে একটা লাশ সরিয়ে আনতে, যেভাবেই হোক। সে হাসপাতাল থেকে অজান্তে একটা বিষ খাওয়া লাশ নিয়ে আসে। আমি তখন বুঝিনি যে ওটা বিষ খাওয়া লাশ। আমার এই পরীক্ষাটি বিষ খাওয়া লাশ দিয়ে করলে মারাত্মক ক্ষতির সম্ভাবনা ছিল, আর সেই ভয়টাই সত্যি হয়েছে। ওই লাশটা কার ছিল বলুন? ওই ছেলেটার, অন্তরের। আর আপনার সেই পরীক্ষা কি সফল হয়? জি বাবাজি, চোখের রক্ত, বিছার বিষ, হাতের হৃৎপিণ্ড আর মগজ, এসবের সমন্বয়ে আমার পরীক্ষাটি সফল হয়। আমি তাকে জীবন দান করতে সক্ষম হই, কিন্তু তাকে বসে রাখার জন্য একটা ইঞ্জেকশন পুশ করার দরকার ছিল। ইঞ্জেকশনটা তখন আমি তৈরি করে শেষ করতে পারিনি। 2 দিন পর তাকে ইঞ্জেকশনটা পুশ করতে এসে দেখি প্রাণীটা পালিয়ে গেছে। আমি ভয় পেয়ে যাই, ভাবি ওই ঘরে বা আশেপাশে কোথাও লুকিয়ে আছে। যে কোনো মুহূর্তেই সে আমাকে আক্রমণ করে ফেলবে। সেই ভয়ে আমি তখনই এমন একটা বিষ তৈরি করি যেটা দিয়ে ওই প্রাণীটাকে মেরে ফেলা সম্ভব। আপনি কত বড় অন্যায় করেছেন আপনি জানেন? খোদার সৃষ্টির উপর মাতব্বরি করেছেন। এর বিচার তো সে করবেই। তার আগে আমিও শাস্তি দেবো আপনাকে। আমাকে মাফ করে দাও বাবাজি, আমাকে মাফ করে দাও। আমি এই মুহূর্তে আপনাকে অ্যারেস্ট করছি। তার আগে ওই ইঞ্জেকশনটা আমাকে দিন। আমাকে এক্ষুনি যেতে হবে, না হলে তোফাকেও তো বাঁচানো যাবে না। বোরহান সাহেব দ্রুত তোফার বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে তোফাকে সব কিছু খুলে বললেন। তারপর তিনি একটি মাস্টার প্ল্যান বের করলেন। এমন ব্যবস্থা নিলেন যাতে ওই প্রাণীটি কোনোভাবেই টের না পায়। এই সবকিছু শুনে খুবই অবাক হয়ে যায় তোফা। কি বলছেন অফিসার? অন্তর সবাইকে খুন করেছে? এটা কিভাবে সম্ভব? এবার তো আপনার পালা মিস তোফা। ওই জিপটার নেক্সট টার্গেট আপনি। আজ রাতে আপনার উপর হামলা করা হবে। তাহলে এখন আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আহা, না বুঝলে তো চলবে না। এবার আপনার জীবন আপনার নিজেকেই বাঁচাতে হবে।
সে যখন আপনাকে অ্যাটাক করতে আসবে তখন আপনি এই ইনজেকশনটা ওকে পুশ করে দেবেন। পারবেন তো মিস তোফা? আপনাকে যে পারতেই হবে। সেই তখন থেকে তোফা তার জীবনের সমস্ত হিসাব গুটিয়ে নিয়েছে। এখন জীবনের কাছে সে আর কোনোভাবেই দায়ী না। মরলেও সমস্যা নেই। তার বিশ্বাস তাকে আজ মরতেই হবে। কেউ তার এই মৃত্যু আটকাতে পারবে না, কিন্তু তার হাতেই মরতে হবে আজ সেই প্রাণীটাকে। তোফা কি পারবে? ঘরের সব জানালা দরজা খুলে অপেক্ষা করতে থাকে সে। এভাবে কি করে কেউ নিজের মৃত্যুর অপেক্ষা করে? কে মরবে আজ, কেই বা বাঁচবে? অবশেষে দেখা মেলে অন্তরে। নির্লিপ্ত তোফা বলে ওঠে, তুমি এসেছো অন্তর? আমি জানি আমি তোমাদের অনেক বড় ক্ষতি করে ফেলেছি, কিন্তু তুমি আমাদের যে ক্ষতি করেছো। তোফাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ঝাঁপিয়ে পড়ে অন্তর তার উপর। তোফা অন্তরকে ঠেকানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। সে কোনোভাবে অন্তরের সুরটা নিজের শরীরে লাগাতে দিচ্ছে না। দুজনের শ্বাস প্রশ্বাসে ভারী হয়ে উঠেছে রাতের পৃথিবী। ভয়ঙ্কর যুদ্ধে মেতে উঠেছে দুজন। কে জিতবে এই কঠিন যুদ্ধে? একসময় সব নিস্তেজ হয়ে পড়ে। অন্তর বা তোফা কারোরই কোনো সাড়া পাওয়া যায় না। তবে কি অন্তর তোফাকে হত্যা করে আবার পালিয়ে গেল? বোরহান সাহেব ঘরে এসে ঢোকে। তারপর যা দেখেন তাতে তার গায়ের লোম দাঁড়িয়ে যায়। অনড় হয়ে পড়ে আছে তোফা, আর তার উপর সেই ভয়ানক প্রাণীটা। তোফার এক দৃষ্টি সিলিং এর দিকে, তাকেও মনে হয় আর বাঁচানো গেল না। হতবাক বোরহান সাহেব তার স্থবিরতা কাটিয়ে টেনে সরিয়ে দেয়। হঠাৎ দৃষ্টি নড়ে ওঠে তোফার। এক লাফে বিছানা থেকে নেমে চিৎকার করে বলে, আমি পেরেছি, আমি মরে যাইনি, আমি বেঁচে আছি। আমি পেরেছি ওই জানোয়ারটাকে মেরে ফেলতে। আমি পেরেছি। বোরহান সাহেবের চোখ হঠাৎ চলে যায় তোফার পায়ের কাছে। তার পায়ের রগের কাছটাতে জন্তুটা তার সুরগুলি দিয়ে একভাবে টেনে নিয়ে যাচ্ছে রক্ত। এক ঝটকায় তোফাকে টেনে সরিয়ে নিতে এগিয়ে পড়ে সে। না, তোফাকেও বাঁচাতে পারলেন না পুলিশ ইন্সপেক্টর বোরহান সাহেব।